গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমরা পপুলেশনের বিভিন্ন ইন্টাররিলেশন সংগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেইগুলো একটু স্টাডি করেছিলাম। আজকে আমরা পপুলেশনই পড়ব, কিন্তু পপুলেশনের যে বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো আছে এবং তার গ্রোথ সেগুলো সম্পর্কে পড়ব। আজকে পড়ব পপুলেশনের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো সম্পর্কে। কি বললাম? পপুলেশনের যে বিভিন্ন অ্যাট্রিবিউটস এবং গ্রোথ আছে তার মধ্যে আজকে আমরা পপুলেশনের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো আলোচনা করব। অ্যাট্রিবিউটস মেন হচ্ছে গুণাবলী, অর্থাৎ একটা পপুলেশনের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি আছে বা বিভিন্ন গুণগুলি আছে সেই গুণাবলী বৈশিষ্ট্যগুলি আজকে আমরা আলোচনা বা ফিচার্সগুলি সেগুলো আমরা আলোচনা করব। এর পরের দিন আলোচনা করব পপুলেশনের বাকি যে পার্টটা বৃদ্ধি, সেটা বোঝা গেল। তাহলে এই যে পপুলেশনের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো সেগুলো কি কি? তার আগে পপুলেশন কি আমরা সবাই জানি। পপুলেশন মানেই হচ্ছে এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল ইন আ নির্দিষ্ট মানে ডেফিনেট প্লেস, তাই তো? এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ এ পার্টিকুলার স্পিসিস ইন আ পার্টিকুলার প্লেস, এটাই হচ্ছে পপুলেশন। এবার এই যে পপুলেশনগুলো আছে, এই পপুলেশনের বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে। সেই অ্যাট্রিবিউটসগুলো কি কি? এই অ্যাট্রিবিউটসগুলো কি কি? অ্যাট্রিবিউটসগুলো হলো পপুলেশনের ডেনসিটি। মনে করো কোনো একটা পপুলেশন আছে, সেই পপুলেশনের কোনো একটা নির্দিষ্ট জায়গা, ধরো এটা একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট প্রজাতির অনেকগুলো জীব বসবাস করে, তাহলে এটা ওই নির্দিষ্ট প্রজাতির পপুলেশন হলো। তাহলে এই পপুলেশনে কি কি ঘটবে? এই পপুলেশনের মধ্যে যে জীবগুলো আছে সেই জীবগুলো, কতগুলো জীব আছে সেটা একটা ব্যাপার আছে। তারপর এই যে জীবগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জীব, তারা কি করে? বংশ বিস্তার করে, অর্থাৎ তাদের রিপ্রোডাকশন হয়। রিপ্রোডাকশনের ফলে ওই পপুলেশন অনেকগুলো নতুন জীবের আবির্ভাব ঘটে। এইগুলো নীলকালিগুলো নতুন জীব মনে করো। তারপরে পপুলেশনগুলোর যে জীবগুলো আছে সেগুলোর মৃত্যু হয়। মৃত্যু হওয়ার ফলে সেই পপুলেশনের জীবের সংখ্যা কমে যায়। হ্যাঁ কিনা? এগুলো ধরো কমে গেল। তাহলে কোনো একটা পপুলেশন, একটা নির্দিষ্ট জায়গায় সে পপুলেশনের কতগুলি অ্যাট্রিবিউটস আছে, কি কি সেগুলো কি দেখতে পাচ্ছি যে ওই পপুলেশনের নতুন জীবের আবির্ভাব ঘটছে। ওই পপুলেশনের যে জীবগুলো আছে সেগুলো মারা যাওয়ার ফলে জীবের বিলুপ্তি ঘটছে, তাই তো? আবার এই যে জীবের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এর ফলে কি হচ্ছে? ওই যে পপুলেশন, সেই পপুলেশনের জীবের সংখ্যা আছে সেই সংখ্যাটা হ্রাস বৃদ্ধি ঘটছে, অর্থাৎ ওই পপুলেশন এর ঘনত্ব হ্রাস বৃদ্ধি ঘটছে। বোঝা গেছে? এইগুলো হচ্ছে একটা পপুলেশনের মানে অ্যাট্রিবিউটস। কি কি বললাম? পপুলেশনের তাহলে কি বললাম? একটা ঘনত্ব বা ডেনসিটি। তারপরে যে পপুলেশনের মৃত্যু হচ্ছে অর্থাৎ মর্টালিটি বা ডেথ রেট বা মর্টালিটি। আর একটা কি হচ্ছে? নতুন জীবের আবির্ভাব ঘটছে অর্থাৎ জন্ম হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? ওই পপুলেশনের বার্থ রেট বা ন্যাটালিটি। এই যে ফিচার্সগুলো, এইগুলো হচ্ছে এই পপুলেশনের অ্যাট্রিবিউটস বা গুণাবলী। তাহলে অ্যাট্রিবিউটস বা গুণাবলীগুলো কি কি বললাম? একটা বললাম হচ্ছে পপুলেশন ডেনসিটি। কি কি বললাম? পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি বা পপুলেশনের ঘনত্ব। কি বললাম? বা পপুলেশনের ঘনত্ব। তাহলে এই পপুলেশনের ঘনত্ব কি বা পপুলেশন ডেনসিটি কি? পপুলেশন ডেনসিটি যে এই যে বললাম একটা নির্দিষ্ট জায়গায়, এই একটা নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গা এটা মনে করো অনেকটা বড় জায়গা, তো তারপরে এই বড় একটা জায়গার মধ্যে একটা একক ক্ষেত্রফল, মনে করো এটা 1 বর্গ কিলোমিটার বা 1 বর্গ মিটার, এগুলো হচ্ছে একক জায়গা, একক আয়তন বা একক ক্ষেত্রফল, তাই তো? তাহলে এই যে 1 বর্গ কিলোমিটার বা 1 বর্গ মিটার, এই যে একক ক্ষেত্র, এই একক ক্ষেত্রের মধ্যে বা একক আয়তনের মধ্যে এই একটা পপুলেশনে যত সংখ্যক জীব থাকে, তার মানে এই গোটা পপুলেশনে তো জীব আছে, জীবের সংখ্যা আছে, তাই কি না? তাহলে অ্যাভারেজে এই একক ঘনত্বের মধ্যে কটা পপুলেশন হচ্ছে? এখানে দেখো কটা আছে? 4টে আছে। তাহলে এই পপুলেশনের ঘনত্ব বা ডেনসিটি হলো 4। বুঝতে পেরেছো? এবার যদি সেটা মিটারে হয় তাহলে হচ্ছে 4/মিটার স্কোয়ার, বা যদি কিলোমিটারে হয় তাহলে 4/কিলোমিটার স্কোয়ার। এটা হচ্ছে এই পপুলেশনের ডেনসিটি। এটা কিভাবে বার করা হয়?
এটা এভাবে বার করা হয়। এই যে টোটাল জায়গাটা, যে জায়গাটার মধ্যে ওই পপুলেশনটা আছে, মনে করো এটা একটা আম গাছের পপুলেশন, এই টোটাল জায়গাটা মনে করো হচ্ছে 400 বর্গ কিলোমিটার। 400 বর্গ কিলোমিটারের মধ্যে টোটাল আম গাছ আছে মনে করো 4000 আম গাছ আছে। তাহলে ওই পপুলেশনের ডেনসিটি বা ঘনত্ব কত হলো? ওই পপুলেশনের ডেনসিটি বা ঘনত্ব হলো 400 ম্যাঙ্গো ট্রি বাই টোটাল তার আয়তন। বুঝতে পেরেছ? তাহলে কত হলো? 10। তাহলে একটা ম্যাঙ্গো ট্রি আছে প্রতি 10 বর্গ কিলোমিটারে একটা করে আমের গাছ আছে। এটা হচ্ছে পপুলেশনের ঘনত্ব। এইভাবে পপুলেশনের ঘনত্ব বার করা হয়। অর্থাৎ পপুলেশনের ঘনত্ব মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রের মধ্যে ওই পপুলেশনে যতগুলো জীব অবস্থান করছে সেটাই হচ্ছে তার ওই পপুলেশনের ঘনত্ব বা ডেনসিটি। বুঝতে পেরেছো? তাহলে এই যে একটা পপুলেশনের ঘনত্ব বা ডেনসিটি, সেটা কার উপর ডিপেন্ড করবে? দেখো, পপুলেশনের ঘনত্ব বা ডেনসিটি কার উপর ডিপেন্ড করছে? পপুলেশনের যদি জন্মহার বেশি হয়, তাহলে এই পপুলেশনের জন্মহার বেশি হলে কী হবে? নতুন জীবের আবির্ভাব ঘটবে, তাহলে পপুলেশনের ঘনত্ব কী হবে? বাড়বে, তাই তো? আর যদি পপুলেশনের মৃত্যুর হার বেশি হয়, তাহলে পপুলেশনের ঘনত্ব কী হবে? কমবে। নিচে তীর চিহ্নের মাঝে ডিক্রিজ করা, কমার উপরে তীর চিহ্নের মাঝে বেড়ে যাওয়া। তাহলে যদি পপুলেশনের নতুন জীবের আবির্ভাব বেশি হয়, তাহলে পপুলেশনের ঘনত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ জন্মের হার যদি বেশি হয় তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। আর যদি পপুলেশনের মৃত্যুর হার বেশি হয় তাহলে ঘনত্ব হ্রাস পাবে। তাহলে এই পপুলেশনের ঘনত্ব একটা অ্যাট্রিবিউটস বা গুণাবলী। এই গুণাবলী কার উপর ডিপেন্ড করে? এক হচ্ছে ন্যাটালিটি, কি বললাম? ন্যাটালিটি বা জন্মহার। আর একটা ডিপেন্ড করে মর্টালিটি বা মৃত্যু হার। বোঝা গেছে? মর্টালিটি বা মৃত্যু হার। এবার ঘটনা হচ্ছে, এই যে একটা পপুলেশন, এই পপুলেশনের ন্যাটালিটি বা জন্মহার কি? ন্যাটালিটি বা জন্মহার হচ্ছে একক সময়ে কোনো একটা একক পপুলেশনে যত সংখ্যক জীবের জন্মের ফলে নতুন জীবের আবির্ভাব ঘটে। অর্থাৎ কি, যে এই একটা পপুলেশন, এই পপুলেশনে মনে করো এই জীবগুলো আছে, তাই তো? এই জীবগুলো আছে। এবার এই জীবগুলো কি হচ্ছে? নতুন জীবের জন্ম দিল। জন্ম দেওয়ার ফলে কটা জন্ম দিল? এখানে মনে করো এই পপুলেশনে এই নতুন জীবগুলোর জন্ম হলো। তার ফলে কি হলো? এই পপুলেশনে কিন্তু জীবের সংখ্যা বাড়লো। তাহলে এই যে টোটাল পপুলেশন, এই টোটাল পপুলেশনটা ওই ঠিক আয়তনের মতো। মনে করো যে টোটাল পপুলেশনটা 40 বর্গ মিটার, 45 বর্গ মিটার এই টোটাল পপুলেশনটা। এবার এই টোটাল পপুলেশনের মধ্যে জীব কতগুলো ছিল? জীব ছিল তোমার হচ্ছে, মনে করো এখানে 50টা জীব ছিল, দিয়ে একটা পপুলেশন ছিল। তার মধ্যে এবার নতুন নতুন পপুলেশন কতগুলো আছে? ধরো নতুন জীবের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, নতুন জীবের 6টা আবির্ভাব হলো, নতুন 6টা জীবের উৎপত্তি হলো। তাহলে এই পপুলেশনের ন্যাটালিটি কি? যে দেখো, এই টোটাল 40 বর্গ কিলোমিটারের মধ্যে কতগুলো হয়েছে? 6টা, তাই তো? তাহলে 40 বর্গ কিলোমিটারের মধ্যে টোটাল 6টা জীবের আবির্ভাব হয়েছে নতুন। আর আগে কটা ছিল? 50টা, তাই তো? তাহলে এই 40 বর্গ কিলোমিটারের মধ্যে টোটাল কতগুলো নতুন জীবের আবির্ভাব ঘটেছে? 6টা। তাহলে এই 40 বর্গ কিলোমিটারের মধ্যে ওই জীবের ন্যাটালিটি কত বা জন্মহার কত? জন্মহার হচ্ছে টোটাল 6টা পপুলেশনের আবির্ভাব ঘটেছে বাই গড় পপুলেশন। আগে কত ছিল? 50টা, এখন কটা হয়েছে? 56টা। দুটো যোগ করলে কত হয়? 106 বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? 53টা, তাই তো? তাহলে গড় পপুলেশন কত হলো? আগে কত ছিল? 50টা, এখন কটা হলো? 6টা জন্ম দেওয়ার পর 56টা। গড় পপুলেশন তাহলে কত হলো? 53টা, তাই তো? তাহলে 6/53। তাহলে 40 বর্গ কিলোমিটারের মধ্যে ওই জীবের, 40 বর্গ কিলোমিটারটাকে একক ধরে নিলাম, তাহলে 40 বর্গ কিলোমিটারের মধ্যে ওই জীবের
ন্যাটালিটি হলো বা জন্মহার হলো 6/53। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো যে একক সময়ে সদস্যের কি দাঁড়ালো, একক সময়ে নতুন সদস্যর আবির্ভাব বাই গড় পপুলেশন। গড় পপুলেশন মিন্স কি বললাম কি, যে প্রাথমিক, সাপোজ মনে করো এ ছিল, পপুলেশনের সংখ্যা এটি জীব ছিল, আর ফাইনাল কত হলো, ফাইনাল মনে করো বি জীব ছিল, তাহলে গড় পপুলেশন কত হলো, প্রাথমিক ছিল এ বাই অন্তিম কত হলো বি জন্ম দেওয়ার ফলে বাই 2। এটা হচ্ছে, এটা যদি এক ধরি তাহলে এটা হচ্ছে গড় পপুলেশন। বোঝা গেছে? তাহলে কোনো একটা জায়গায় ন্যাটালিটি বার করতে গেলে আমাদের কী করতে হবে, একক সময়ে টোটাল কতগুলো জীবের আবির্ভাব হয়েছে বাই যতগুলো আগে ছিল সেই সংখ্যা প্লাস জন্ম দেওয়ার ফলে যটা হলো ততটা বাই 2, অর্থাৎ গড় পপুলেশন। এটা ডিভাইড করলে পরে হয়ে গেল ন্যাটালিটি বা জন্মহার। বোঝা গেছে? এবার হচ্ছে মর্টালিটি। মর্টালিটি কি? মর্টালিটি বা মৃত্যুহার, তাই তো, মর্টালিটি বা মৃত্যুহার। এটা কি? এটা ঠিক ন্যাটালিটির অপোজিট। অপোজিট মানে ন্যাটালিটিতে কি হয়েছে, একক সময়ে নতুন সদস্য, একক সময়ে নতুন সদস্য যতগুলো এসছে পপুলেশনে বাই গড় পপুলেশন, অর্থাৎ এটা এক্ষেত্রে নতুন আবির্ভাব হয়েছে। আর মর্টালিটি হচ্ছে একক সময়ে কোনো একটা একক পপুলেশনে যত সংখ্যক জীবের স্বাভাবিক মৃত্যু হচ্ছে, মেরে দিচ্ছে, কেউ গুলি করে মেরে দিচ্ছে বা এমনি মেরে দিচ্ছে সে ব্যাপার না, স্বাভাবিকভাবে যতগুলো মৃত্যু হচ্ছে, অর্থাৎ একক সময়ে যতগুলো জীবের মৃত্যু হচ্ছে এই একটা পপুলেশন। এই একটা পপুলেশনে মনে করো, এটা মনে করো একক একক পপুলেশন, তাই তো। এটা যে কোনো একক হতে পারে, মনে করতে পারি 1 বর্গ কিলোমিটার ধরতে পারি বা 10 বর্গ কিলোমিটার ধরতে পারি, সেটাকে আমি একক হিসাবে ধরে নিলাম। তাহলে একক পপুলেশনে ধরো এই পপুলেশনটার মধ্যে আগে জীব ছিল, এতগুলো জীব ছিল, প্রজাতি ছিল, ওই প্রজাতির এতগুলো জীব ছিল কোনো একটা পপুলেশনে। এবার মৃত্যুর ফলে এতগুলো মারা গেল, তাই তো, এতগুলো মারা গেল। তাহলে ওই পপুলেশনের এখন মর্টালিটি কি? তাহলে একক সময়ে কতগুলো মারা গিয়েছে, কতগুলো মারা গিয়েছে, এখানে 1 2 3 4 5 6টা ধরো মারা গিয়েছে। তাহলে এখন 6টা মারা যাওয়ার পর ওই পপুলেশনে কতগুলো জীব আছে, আগে কত ছিল এখন ছিল, তাহলে গড় বার করতে হবে সেটা। তাহলে ধরো মনে করো প্রাথমিক জীব ছিল কত এ, অন্তিম জীব হলো বি। তাহলে কতগুলো একক সময়ে কত, এটা মনে করে 1 বছরে হয়েছে, কত বছরে, 1 বছরে। তাহলে 1 বছরটা একক সময় যদি ধরে নিই, তাহলে 1 বছরে কতগুলো জীবের নতুন মারা গেছে, কতগুলো এ মাইনাস বি, এটা যদি এক ধরি তাহলে 1 বছরে এক সংখ্যক জীব মারা গিয়েছে। আর ওই পপুলেশনে মারা যাওয়ার ফলে এখন গড় পপুলেশন কত, আগের আর অন্তিম মিলিয়ে, তাহলে গড় পপুলেশন কত হবে এ প্লাস বি বাই 2। এটাকে যদি ওয়াই ধরি, তাই তো, তাহলে কি দাঁড়ালো, ওই পপুলেশনের মর্টালিটি রেট কত, তাহলে মর্টালিটি যদি ডি ধরি তাহলে দাঁড়াবে ওয়াই বাই এক্স। দ্যাট মিন্স যত একক পপুলেশন, একক সময়ে যত সংখ্যক কি আছে জীব মারা গিয়েছে, তাই তো, বাই, এটা কিন্তু একক সময়, ঠিক আছে, একক সময় বাই কি দাঁড়ালো, বাই গড় পপুলেশন, বাই গড় পপুলেশন, তাই তো। তাহলে এটা তো তাই দাঁড়ালো, এটা হচ্ছে গড় পপুলেশন, আচ্ছা এটা ভুল লিখে দিয়েছি, তাই তো। তাহলে এক্স বাই ওয়াই হবে, এক্স বাই ওয়াই হবে। এটা কি, এটা হচ্ছে একক সময়ে যত সংখ্যক, এটা হচ্ছে একক সময়ে যত সংখ্যক মারা গিয়েছে, তাই তো। তাহলে এটা হচ্ছে একক সময়ে যত সংখ্যক মারা গিয়েছে বাই গড় পপুলেশন, তাহলে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে এর মর্টালিটি
বা মৃত্যু হার। বোঝা গেছে? তাহলে মর্টালিটি বা মৃত্যু হার কী দাঁড়ালো? মর্টালিটি বা মৃত্যু হার হচ্ছে একক সময়ে একক পপুলেশনে যত সংখ্যক জীবের স্বাভাবিক মৃত্যু হয়। এটা বার করার সূত্র কি? একক সময়ে যত সংখ্যক জীব মারা গিয়েছে বাই ওই পপুলেশনের গড় পপুলেশন। বোঝা গেছে? এবার হচ্ছে আরও একটি অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফেকান্ডিটি। ফেকান্ডিটি কি এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। ফেকান্ডিটি হচ্ছে কোনো একটা পপুলেশনে কোনো একটা নির্দিষ্ট জীবের অপত্য উৎপাদনের যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে ফেকান্ডিটি। অর্থাৎ ফেকান্ডিটি ফেকান্ডিটি হচ্ছে এবিলিটি টু প্রডিউস অফস্প্রিং। এটাই হচ্ছে কি ফেকান্ডিটি, অর্থাৎ এবিলিটি টু প্রডিউস অফস্প্রিং of a particular animal or particular plants in a population, সেটাই হচ্ছে তার ফেকান্ডিটি। অথবা বলতে পারো যে একটা জীব তার সারা জীবনে কতগুলো চাইল্ড বা কতগুলো জীবের জন্ম দিতে পারে, সেটাই হচ্ছে ওই পপুলেশনে ফেকান্ডিটি। বোঝা গেছে? ফেকান্ডিটি মানে কি মনে করো, একটা ছবি আঁকলে বুঝে যাবে যে এই একটা পপুলেশনে এতগুলো জীব আছে, তাই তো? আমরা ন্যাটালিটি কি বলছিলাম, যে টোটাল পপুলেশনে একক সময় যত সংখ্যক নতুন জীবের আবির্ভাব হলো, এটা হচ্ছে বলছিলাম ওই পপুলেশনের ন্যাটালিটি। কিন্তু ফেকান্ডিটি একটু আলাদা। ফেকান্ডিটি হচ্ছে জন্ম দেওয়ার ক্ষমতায় বা জন্মহারি, কিন্তু কীরকম, এটা হচ্ছে এই যে পপুলেশনে কোনো একটা নির্দিষ্ট জীব, মনে করো এই জীবটা ধরো একটা মাছ, তাহলে এই মাছটা এক বছরে মনে করো 10,000 ডিম পাড়তে পারে। তাহলে একক সময়ে এই মাছটার ফেকান্ডিটি কত হলো? 10,000। একক সময়ে ফেকান্ডিটি কত হলো? 10,000। কারণ হচ্ছে একক সময়ে কি এক বছরে 10,000 নতুন অপত্য তৈরি করতে পারে বা নতুন জীবের জন্ম দিতে পারে। তাহলে একক সময়ে জন্ম দেওয়ার যে ক্ষমতা কোনো একটা পপুলেশনে কোনো একটা পার্টিকুলার জীবের যে জন্ম দেওয়ার যে ক্ষমতা একক সময়ে, সেটাকে বলা হচ্ছে ফেকান্ডিটি। কিন্তু ন্যাটালিটির ক্ষেত্রে আমরা কোনো একটা পার্টিকুলার জীবকে ধরি না, পুরো পপুলেশনে কতগুলো কোন জীব জন্ম দিয়েছে সেটা আমরা দেখি না, পুরো পপুলেশনে টোটাল কতগুলো নতুন জীব হয়েছে বাই ওই পপুলেশনের গড় পপুলেশন, সেটা আমরা হিসাব করি। কিন্তু ফেকান্ডিটির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার জীব হিসাব করা হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পার্থক্য। এবার আমরা পড়ব পপুলেশনের ডিসপারসাল বা পপুলেশনের বিচলন বা ডিসপারসাল মানে তোমরা সবাই জানো, বিচলন বা ডিসপারসাল হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া, তাই তো? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া বা ছড়িয়ে পড়াটাকে বলা হচ্ছে ডিসপারসাল বা বিচলন। তাহলে কোনো একটা পপুলেশনের বিচলন বলতে আমরা কি বুঝবো? তার মানে পপুলেশনের বিচলন বলতে আমরা এটাই বুঝবো যে কোনো একটা পপুলেশনের যে জীবগুলো আছে, কোনো একটা নির্দিষ্ট প্রজাতির, পপুলেশন মানে নির্দিষ্ট প্রজাতির জীব, তাহলে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীব যখন একটা তার পপুলেশন থেকে ছড়িয়ে পড়বে, তাই তো? তার নিজস্ব পপুলেশন থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সেটাকে বলা হচ্ছে পপুলেশনের ডিসপারসাল। মনে করো এটা একটা পপুলেশন, ঠিক আছে? এই একটা পপুলেশন, এবার এই পপুলেশনের যে জীবগুলো ছিল সেই জীবগুলো ছড়িয়ে চলে গেল অন্য একটা জায়গায়। সেই জায়গাটা কীরকম হতে হবে? যে জায়গাটা যাবে সেটা হচ্ছে আলাদা একটা ভৌগোলিক অঞ্চল। এটা যদি এ ভৌগোলিক অঞ্চল হয়, এ জিওগ্রাফিক রিজিয়ন হয়, এ ভৌগোলিক অঞ্চল হয়, আর এটা যদি বি ভৌগোলিক অঞ্চল হয়, বি জিওগ্রাফিক রিজিয়ন হয়, তবে কি হবে? যখন এই পপুলেশনে এই জীবটা তার এই পপুলেশন ছেড়ে অন্য একটা জিওগ্রাফিক রিজিয়নে চলে গেল, অন্য একটা পপুলেশনে, তখন এটা কি হলো? ছড়িয়ে পড়া হলো। বা অন্য একটা জিওগ্রাফিক পপুলেশন থেকে যখন এই পপুলেশনে চলে আসলো, তাহলে এটাও এই পপুলেশন থেকে এই পপুলেশনে ডিসপারসাল হলো, ছড়িয়ে পড়া হলো। আবার কোনো একটা পপুলেশন, মনে করি এই পপুলেশন থেকে একটা জীব
ছড়িয়ে গেল, এই পপুলেশনে গেল, আবার একটা কোনো সময় পুনরায় ফিরে চলে আসলো, এটাকে বলা হচ্ছে, এটাও একটা কি হলো, বিচলন। এই 3 রকমের বিচলন বা ডিসপারশাল দেখা যায় একটা পপুলেশনে। তাহলে পপুলেশনের ক্ষেত্রে পপুলেশনের ডিসপারশাল কি বললাম? পপুলেশনের ডিসপারশাল প্রথমত দুটো আলাদা জিওগ্রাফিক রিজিয়নের মধ্যে হয়, দুটো আলাদা ভৌগোলিক অঞ্চলের পপুলেশনের মধ্যে কিন্তু কি হয়, পপুলেশন ডিসপারশাল হয়। প্লাস এখানে দেখো, এই পপুলেশন থেকে যখন এই পপুলেশনে আসছে তখন কি হচ্ছে, এখানে কিন্তু ঘনত্ব এখানে হ্রাস পাচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে। আবার এখান থেকে যখন এখানে আসছে, এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে হ্রাস পাচ্ছে। আবার যখন এখানে ফিরে যাচ্ছে, এখানে যাচ্ছে, আবার পুনরায় ফিরে আসছে, তার ফলে কি হচ্ছে, হ্রাস বৃদ্ধি ঘটছে। তাহলে পপুলেশনের ডিসপারশালের দুটো বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে দুটো আলাদা জিওগ্রাফিক রিজিয়ন হতে হবে, কি কি বললাম, আলাদা ভৌগোলিক অঞ্চল, আলাদা ভৌগোলিক অঞ্চল হতে হবে। আর একটা কি হতে হবে, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ঘনত্ব নির্ভরশীল, তাই তো, এটা হচ্ছে ঘনত্ব নির্ভরশীল। বোঝা গেছে? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে পপুলেশন ডিসপারশালে, এইগুলো আলাদা আলাদা নাম আছে। কি কি এইগুলো? একটা হচ্ছে, একটাকে বলা হয় এমিগ্রেশন, 2 নম্বর হচ্ছে ইমিগ্রেশন, 3 নম্বর হচ্ছে মাইগ্রেশন। তাহলে কি এই ইমিগ্রেশন আর মাইগ্রেশন? ইমিগ্রেশন এটা হচ্ছে প্রথম অক্ষর কি, ই, এটা দিয়ে মনে রাখবে, এক্সিট। ইমিগ্রেশন আই কি আছে, আই মানে হচ্ছে ইন, মানে ভেতরে, তাই তো। আর মাইগ্রেশন মানে তোমরা কি জানো, এটা মনে রাখতে হবে, মাইগ্রেশন মানে তোমরা সবাই জানো, পরিযান, তাই তো। কিন্তু ইমিগ্রেশন আর ইমিগ্রেশনের মধ্যে গুলিয়ে যায়, তাই আমি বলে দিলাম ইমিগ্রেশন মিন এক্সিট, ইমিগ্রেশন আই মিন অনুপ্রবেশ বা ইন। অর্থাৎ ইমিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা পপুলেশন ছেড়ে, ধরো এই একটা পপুলেশন, এই পপুলেশনে এই জীবটা অবস্থান করছে, এই জীবটা যখন এই পপুলেশন ছেড়ে চলে যাবে, তখন সে কি করলো, এক্সিট করলো এখান থেকে, এটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। বোঝা গেছে? আবার মনে করো যে এই যে একটা পপুলেশনের একটা জীব ছিল না, কি হলো, অন্য কোথাও থেকে এসে একটা জীব এখানে প্রবেশ করে গেল, এই পপুলেশনের মধ্যে চলে আসলো। তাহলে এটা কি হলো, এই জীবটা অন্য কোথা থেকে, অন্য কোনো পপুলেশন থেকে এখানে এসে এই পপুলেশনে প্রবেশ করে গেল, এটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। বা কি বাংলায় কি বলা হয় এগুলোকে, ইমিগ্রেশনকে বাংলায় বলা হয় অভিবাসন। অভিবাসন। আর এমিগ্রেশন মানে হচ্ছে কি বললাম, বাস্তু ত্যাগ। এমিগ্রেশন মানে হচ্ছে বাস্তু ত্যাগ, অর্থাৎ ত্যাগ করে চলে গেল। আর ইমিগ্রেশন মানে হচ্ছে সে এসে প্রবেশ করলো, অর্থাৎ অনুপ্রবেশ করলো, এটা হচ্ছে ইমিগ্রেশন। আর মাইগ্রেশন কি, মাইগ্রেশন মানে হচ্ছে কি, যে প্রথমে পরিযান আমরা পড়িয়েছি আগে আমাদেরকে, মাইগ্রেশন হচ্ছে এই পপুলেশন থেকে জীবটা ছেড়ে চলে গেল, প্রথমে তার ইমিগ্রেশন ঘটলো, ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর সে পুনরায় ফিরে আসলো, এবার তার আবার ইমিগ্রেশন ঘটলো, তাই তো, এটা বলা হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ দেখো, এটা এইগুলো পড়ে আমরা একটা জিনিসই বুঝলাম, যে এমিগ্রেশন মানে হচ্ছে এটা একমুখী, ইমিগ্রেশন এটাও একমুখী, কারণ এমিগ্রেশনে বেরিয়ে চলে যায় আর ফিরে আসে না। এমিগ্রেশন কি হয়, ইমিগ্রেশন কি হয়, ফিরে আসে, মানে ফিরে আসে না বলবো না, ঠিক, এখানে এসে অনুপ্রবেশ করে, তাই তো। তাহলে এটাও একমুখী। কিন্তু মাইগ্রেশন কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া। মাইগ্রেশন কি হয়, একটা জীব প্রথমে ফিরে গেল, চলে গেল, তারপরে আবার ফিরে আসছে, প্রথমে চলে গেল তারপরে আবার ফিরে আসছে, প্রথমে চলে গেল তারপর ফিরে আসছে, এটা হচ্ছে মাইগ্রেশন। ইমিগ্রেশন একেবারেই বেরিয়ে গেল, একমুখী। ইমিগ্রেশন একেবারে এসে প্রবেশ করে গেল, একমুখী। বুঝতে পেরেছো? তাহলে 3টে ডিসপারশাল প্রক্রিয়া, একটা ইমিগ্রেশন আর একটা মাইগ্রেশন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়ব এজ পিরামিড বা বয়স ভিত্তিক পিরামিড। দেখো, যতক্ষণ পর্যন্ত আমরা পপুলেশন পড়ছিলাম, এই পপুলেশনের মধ্যে আমরা কি বলছিলাম এই একটা পপুলেশনের মধ্যে আমরা দেখলাম ন্যাটালিটি আছে, অর্থাৎ এই যে পপুলেশন কোনো একটা জীবের, সাপোজ
মনে করো আম গাছেরই পপুলেশন, তাহলে আম গাছের পপুলেশনে কি দেখছিলাম, একটা নির্দিষ্ট সময়ে কিছু নতুন আম গাছের উৎপত্তি হচ্ছিল। এটাকে আমরা কি বলছিলাম, এটাকে বলছিলাম ন্যাটালিটি। মারা যাচ্ছিল, এটাকে কি বলছিলাম, মর্টালিটি, তাই তো। তাহলে এই যে ন্যাটালিটি, মর্টালিটি এগুলো ঘটছে, কেন ঘটছে? কারণ হচ্ছে কিছু জীব আছে যারা জন্ম দিচ্ছে, অর্থাৎ তারা জননকারী জীব। কিছু আছে জননকারী জীব, তাই তো, জননকারী জীব আছে বা বলা হয় রিপ্রোডাক্টিভ। তাহলে কিছু আছে জননকারী জীব, তারা রিপ্রোডাক্টিভ। কিছু আছে যারা জনন করতে পারছে না, যাদের বয়স হয়ে গেছে, তাই তো। তাহলে কি হবে, প্রজনন উত্তর বা পোস্ট রিপ্রোডাক্টিভ, তাই তো, পোস্ট রিপ্রোডাক্টিভ বা প্রজনন উত্তর। আর একটা কি দেখতে পাচ্ছি, যারা সবে জন্ম হয়েছে ইয়ং, কিন্তু তারা প্রজনন করতে পারে না, তাহলে কি হলো, এরা প্রজনন প্রাক প্রজননকারী জীব, তাই তো। তাহলে এরা হচ্ছে প্রাক প্রজননকারী জীব বা বলা হয় প্রি রিপ্রোডাক্টিভ, বলা হয় প্রি রিপ্রোডাক্টিভ। তাহলে এই যে একটা পপুলেশনে কিন্তু আমরা 3 ধরনের জীব দেখতে পাই। একই জীব কিন্তু তারা 3 ধরনের থাকে। তোমাদের বাড়ির মধ্যেই দেখো, তোমাদের বাড়ির মধ্যে দাদু দিদা, এরা কিন্তু কোন রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ, অর্থাৎ এরা আর প্রজনন করতে পারে না, তাই তো। এরপরে মনে করো যে তোমাদের বাড়িতে কিছু বাচ্চা আছে যারা, তাদের এখনো প্রজনন করার ক্ষমতা নেই, তাহলে তারা হলো প্রি রিপ্রোডাক্টিভ, অর্থাৎ প্রাক প্রজননকারী। আর কিছু তোমাদের বাড়ির মধ্যে ফ্যামিলি থাকবে যাদের এখনো কিন্তু প্রজনন হচ্ছে, অর্থাৎ তাদের বাচ্চার জন্ম দিতে পারছে, তারা হচ্ছে প্রজননকারী। তাহলে এইরকমভাবে কোনো একটা পপুলেশনে কিন্তু 3 ধরনের ওই প্রজাতির 3 ধরনের জীব থাকে, যারা একজন হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, যাদের তারা ওল্ড এজে চলে গেছে, যাদের প্রজনন করার কোনো ক্ষমতা নেই। আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ বা জননকারী, প্রজননকারী, যারা এখন প্রজনন করছে। আর হচ্ছে প্রাক প্রজননকারী বা প্রি রিপ্রোডাক্টিভ, যারা হচ্ছে জন্ম হয়ে গেছে কিন্তু তাদের এখনো প্রজনন করার কোনো ক্ষমতা হয়নি। এই যে 3 ধরনের জীব আছে, এদের উপর ডিপেন্ড করে, তাহলে এটা কি হলো, এটা একটা এজ, এটা কি হলো, এটা ওল্ড এজ হলো। এরা কারা এজ, রিপ্রোডাক্টিভ, এরা হচ্ছে মিডল এজ, তাই তো, এটা যুবক, এটা মিডল এজ। আর এটা কি, এটা হচ্ছে ইয়ং, তাই তো, একদম অল্প বয়সী। তাহলে এই 3টে মিডল এজ, ওল্ড এবং ইয়ং, এই 3 ধরনের উপর ডিপেন্ড করে ওই একটা পপুলেশন, সেই পপুলেশনকে ভাগ করা হয়। পপুলেশনগুলো কতগুলি ভাগে ভাগ করা হয়, এরকম ভাগে। সেই যে ভাগ করা হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, বয়সের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। তাহলে এই বয়সের ভিত্তিতে ভাগ করতে গিয়ে দেখা যায় ওই পপুলেশনগুলো কিছু পিরামিডের মতো আকার ধারণ করে। এই জন্য ওগুলোকে বলা হয় বয়স ভিত্তিক পিরামিড। এটা একটু বোঝালে বুঝে যাবে। তাহলে এক ধরনের পপুলেশন দেখা যায় এরকম পপুলেশন। এই পপুলেশনে কি দেখা যায়, পপুলেশনের যে নিচের দিকটা আছে, আমি যে ছবিগুলো আঁকছি তার নিচের দিক যেগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইয়ং। ইয়ং মানে কি বলেছি, ইয়ং মানে বলেছি প্রি রিপ্রোডাক্টিভ, তাই তো, প্রি রিপ্রোডাক্টিভ। তারপরেরটা কি বলেছি, তারা হচ্ছে মিডল এজ, অর্থাৎ রিপ্রোডাক্টিভ। আর এটা কি বলেছিলাম, এটা ওল্ড এজ, তার মানে হচ্ছে কি বলেছিলাম, প্রাক প্রজনন উত্তর, মানে হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে এইখানে দেখো যে এই পপুলেশনের মধ্যে কি হয়েছে, এই পপুলেশনের মধ্যে যে ইয়ং, সেইগুলো কিন্তু সব থেকে বেশি আছে। তারপরে দেখো রিপ্রোডাক্টিভ, সেইগুলো তুলনামূলকভাবে কম আছে ইয়ংয়ের থেকে। আর যারা একদম বৃদ্ধদের সংখ্যা একেবারেই কম। এই ধরনের যে একটা পপুলেশন, এর ফলে কি হয়েছে, এটা একটা পিরামিডের মতো আকার ধারণ করেছে। কীরকম পিরামিডের মতো আকার ধারণ করেছে, এই পিরামিডটা যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে এই পিরামিডটা হয়েছে ট্রায়াঙ্গুলার, একটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে, পিরামিডটা হয়ে গেছে না, ট্রায়াঙ্গুলার পিরামিড হয়ে গেছে। এই ধরনের পিরামিডকে বলা হয়, বা বেসটা দেখো, এই যে বেস, পিরামিডের বেসটা কি হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। এই ধরনের পিরামিডকে বলা হয়
ট্রায়াঙ্গুলার এজ পিরামিড বা বলা হয় ব্রড বেসড পিরামিড। বুঝেছো? ব্রড বেসড পিরামিড। এই ধরনের পিরামিডগুলো দেখো এখানে কি হচ্ছে, এখানে ইয়ং এর সংখ্যা বেশি আছে, রিপ্রোডাক্টিভ মিডল এজ তুলনামূলকভাবে কম আছে, ওল্ড আরও বেশি আছে। তাহলে যে পপুলেশনে ইয়ংদের সংখ্যা বেশি থাকে সেই পপুলেশন নিশ্চয় বৃদ্ধি পাচ্ছে, সেখানে বার্থ রেট জন্মহার নিশ্চয় বেশি। তাহলে এই পপুলেশনে ইয়ংদের সংখ্যা বেশি, ছোট ছোট বাচ্চাদের সংখ্যা বেশি, তার মানে এই পপুলেশন জন্মহার বেশি, আর যেখানে জন্মের হার বেশি হবে সেই পপুলেশনের বৃদ্ধি নিশ্চয় বেশি হবে। তাহলে এই পপুলেশনটা কিরকম ধরনের পপুলেশন হলো? এটা হচ্ছে বর্ধনশীল পপুলেশন। বুঝা গেছে? এরপরে আমরা আরেকটা দেখতে পাবো, আরেকটা কি দেখতে পাবো, এটা কি দেখলাম 1 নম্বর। এরপরে আরেক ধরনের পপুলেশন দেখতে পাবো, ওই পপুলেশনটা কিরকম, ওই পপুলেশনটাকে বলা হয় বেল শেপড পপুলেশন। কিরকম? এরকম বেল শেপড পপুলেশন। এই পপুলেশনে কি দেখা যায়? এই পপুলেশনে দেখা যায় যে এই যে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে ইয়ং, তাই তো? তাহলে এই যে ইয়ং এজ আর এই স্টেজটা কি বলেছিলাম? রিপ্রোডাক্টিভ। এই যে রিপ্রোডাক্টিভ এজ, এটা মোর অর লেস প্রায় সমান হয়। ইয়ং এজটাকে তুলনামূলকভাবে বেশি থাকে ঠিকই, কিন্তু মোর অর লেস রিপ্রোডাক্টিভ স্টেজ আর ইয়ং স্টেজ সমান হয়। আর ওল্ড স্টেজের যে জীবগুলো তাদের সংখ্যা একেবারেই কম হয়, সব থেকে কম হয়। তাহলে এই ধরনের পপুলেশন যেটা দেখতে কীরকম হলো, ঘন্টা বাজায় না মন্দিরে, ওই ঘন্টার মতো। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে বেল শেপড পপুলেশন, তাই তো? বা কি বলতে পারো বাংলায় ঘণ্টাকৃতি পপুলেশন। এই ধরনের যে পপুলেশন, এখানে দেখো ইয়ং ইজ ইকুয়াল টু রিপ্রোডাক্টিভ, অর্থাৎ যারা জনন করছে আর যাদের জনন হচ্ছে, অর্থাৎ ইয়ং এবং রিপ্রোডাক্টিভ এরা কিন্তু প্রায় সমান। তাহলে এই ধরনের পপুলেশন কি বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাস পাচ্ছে, হ্রাসও পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে, এই ধরনের পপুলেশনকে বলা হয় স্থিতিশীল পপুলেশন। কি বললাম? স্থিতিশীল পপুলেশন। বোঝা গেছে? স্থিতিশীল পপুলেশন। আরেক ধরনের পপুলেশন তোমরা দেখতে পাবে, এটা হলো 2 নম্বর। আরও এক ধরনের পপুলেশন দেখতে পাবে, কীরকম? সেই পপুলেশনটা হয় এরকম ঘণ্টাকৃতি পপুলেশন। এই ঘণ্টাকৃতি বলছি, কলসির মতো পপুলেশন। কলসি তোমরা দেখেছো, এরকম কলসি হয়, উল্টানো কলসি। এই কলসির মতো পপুলেশন হয়। কলসির মতো পপুলেশন কীরকম? এই দেখো, বুঝে যাবে। এইখানে দেখো যে ইয়ং স্টেজটা আছে, এই ইয়ং স্টেজ সব থেকে একেবারে কম, ওল্ড স্টেজও কম, এখানে যুবকরা বেশি আছে, তাই তো? এখানে রিপ্রোডাক্টিভ যারা তারা সব থেকে বেশি আছে। তাহলে এই যে পপুলেশন, যে পপুলেশনের মধ্যে দেখো ইয়ং সব থেকে কম, যেখানে বাচ্চাদের সংখ্যা কম, বয়স্কদের সংখ্যাও কম, যারা জনন করছে তাদের সংখ্যা বেশি। তার মানে কি এরা জনন কম করছে, এরা বেশি বাচ্চার জন্ম দিচ্ছে না, তার জন্য বাচ্চাদের সংখ্যা কমে গেছে। আবার এদের মৃত্যু আবার হচ্ছে। তার ফলে কি হচ্ছে? এরা যখন বয়স পাচ্ছে তখন এদের বয়স্কদের সংখ্যা, এরা বয়স্করা মারা যাচ্ছে, জন্য বয়স্কদের সংখ্যা কমে যাচ্ছে। তার মানে এখানে কি, এখানে একটা ঘটনা ঘটছে, এটা হচ্ছে জন্ম হার কম, তাই না? এই জন্য ইয়ংদের সংখ্যা কম। তাহলে এই ধরনের যে পপুলেশন, এর আকৃতিটা কিরকম হয়ে যায়? আনশেপড বা কলস আকৃতি। আনশেপড বা কলস আকৃতি। বোঝা গেছে? এই ধরনের পপুলেশন, এটা হচ্ছে কি ধরনের পপুলেশন? এটার পপুলেশন হচ্ছে হ্রাসমান পপুলেশন। বোঝা গেল কি ধরনের পপুলেশন বললাম? হ্রাসমান পপুলেশন। এবার দেখো প্রত্যেকটা পপুলেশনে যদি আমরা এক্সাম্পল দেখি, প্রথম পপুলেশন কি বললাম? প্রথমটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ব্রড বেস পপুলেশন। এক্ষেত্রে কি হয়? ইয়ংদের সংখ্যা সব থেকে বেশি থাকে, রিপ্রোডাক্টিভদের তার থেকে কম থাকে, ওল্ড স্টেজ আরও কম থাকে। এরকম ধরনের পপুলেশন তোমরা দেখতে পাবে। নাম শুনেছ ইস্ট প্যারামেসিয়াম। তারপরে আমাদের ইন্ডিয়ান পপুলেশন, ভাবো না, ইন্ডিয়ান মানুষের যে পপুলেশন, সেখানে কি আমাদের বাচ্চাদের সংখ্যা সব থেকে বেশি আমাদের ইন্ডিয়াতে, তাই তো? তাহলে ইন্ডিয়ান পপুলেশন, তারপর ইস্টের পপুলেশন, এইগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ব্রড বেস পপুলেশন।
বর্ধনশীল পপুলেশনের এক্সাম্পল। বা আনশেপড স্থিতিশীল, তুমি যে কোনো উন্নত দেশে চলে যাও, যে কোনো উন্নত দেশে চলে যাও, যেখানে কি দেখতে হবে, বাচ্চাদের সংখ্যা এবং যুবকদের সংখ্যা সমান থাকে, ইয়ং স্টেজ এবং রিপ্রোডাক্টিভ স্টেজ সমান থাকে। এই ধরনের যে পপুলেশন, যে কোনো কোথাকার, যে কোনো উন্নত দেশের পপুলেশন, যে কোনো উন্নত দেশের পপুলেশন, বোঝা গেছে। আর হ্রাসমান পপুলেশন কি, কতগুলো আমাদের ভারতবর্ষের একটা জায়গা আছে, সেটা হচ্ছে আন্দামান, এখানকার মানুষের পপুলেশন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তারপরে ইটালি, যে উন্নত দেশ, এখানে মানুষ এমন হয়েছে যে বাচ্চাদের জন্ম কমাতে 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 এমনভাবে কমিয়ে দিয়েছে যে এই দেশে বাচ্চাদের সংখ্যাই কমে গিয়েছে। এই যে আন্দামান, ইটালি, তারপর জার্মানি, এই সমস্ত জায়গাতে কি হচ্ছে, ইয়ংদের সংখ্যা কিন্তু সব থেকে কম থাকে। বুঝতে পেরেছো, ইয়ংদের সংখ্যা সব থেকে কম থাকে, আর রিপ্রোডাক্টিভ স্টেজ যুবকদের সংখ্যা বেশি, ওল্ডের সংখ্যাও কম। এই ধরনের পপুলেশনকে বলা হচ্ছে আনশেপড পপুলেশন। এই ধরনের পপুলেশনগুলো কীরকম, এগুলো হ্রাসমান। বেল শেপটা কি, স্থিতিশীল, এটা হ্রাসমানও না বর্ধনশীলও নয়। আর ব্রড বেস কি হচ্ছে, বর্ধনশীল পপুলেশন। বুঝতে পেরেছো? এই পর্যন্ত তোমাদের আজকের পড়া, এটা একটু পড়ো, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সিম্পল জিনিস, এখানে কঠিন বিষয় বলে কিছু নেই, জাস্ট একটু বুঝে বুঝে পড়বে, তাহলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।